ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা সেমিস্টার 4-এর স্টুডেন্টদের জন্য। তোমাদের সেমিস্টার 4-এর যে ডিএসসিসি 5-এর পেপারটি রয়েছে সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশন পোস্ট করে দিয়েছি এবং সাজেশন ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেনের অ্যান্সারও অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। এছাড়া তোমার যে সিসি 6, 7 এবং 8-এর পেপার রয়েছে সেই পেপারের সাজেশন পোস্ট করে দিয়েছি। তা তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও এবং চেক আউট করে কিন্তু সাজেশনগুলো খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের সাজেশন ধরে ধরে কিন্তু লং কোশ্চেনের অ্যান্সারও শেয়ার করতে থাকবো। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো। এছাড়া তোমরা যদি কেউ নোটস পারচেস করতে চাও তাহলে আমার সাথে তাও কন্ট্যাক্ট করতে পারো। আমি স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। তাই তোমরা পিডিএফ আকারে নোটস চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তাই যারা পিডিএফ পারচেস করতে ইচ্ছুক আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আজকে আমি তোমাদের যে কোশ্চেন অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে, চোল আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন? 5 মার্কসের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। সমুদ্রের ওপর আধিপত্য প্রতিষ্ঠার প্রাচীন যুগে কোনো সাধারণ ঘটনা ছিল না। উপমহাদেশের ইতিহাসে দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্য এক বিশেষ স্থান অধিকার করে আছে, যারা শুধু স্থলভাগেই নয় সমুদ্রপথেও তাদের পরাক্রম প্রতিষ্ঠা করেছিল। বিশেষত বঙ্গোপসাগরের ওপর তাদের প্রভাব এতটাই প্রবল ছিল যে একসময় এই সমুদ্রকে চোল সমুদ্রম বলা হতো। চোল রাজারা এই সমুদ্রকে শুধু এক জলরাশি হিসেবে দেখেননি, বরং এটি ছিল তাদের সাম্রাজ্য বিস্তার, বাণিজ্য সম্প্রসারণ এবং সামরিক ক্ষমতার এক প্রতীক। চোল সমুদ্রম নামটির মাধ্যমে তারা নিজেদের সামুদ্রিক আধিপত্যকে চিহ্নিত ও গৌরবান্বিত করতে চেয়েছিল। ইতিহাসবিদ কে.এ. নীলকণ্ঠ শাস্ত্রী এবং হারমান কুলকে এই বিষয়ে গবেষণা করে দেখিয়েছেন কীভাবে চোল সাম্রাজ্য বঙ্গোপসাগরকে একটি রাজনৈতিক উপাদানে পরিণত করেছিল। প্রথম প্যারাটি বলে দিলাম। এবার দেখো দ্বিতীয় প্যারাটি কী রয়েছে। চোল সাম্রাজ্যের সামরিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল তাদের শক্তিশালী নৌবাহিনী। রাজেন্দ্র চোল এই নৌবাহিনীকে দক্ষতার সঙ্গে ব্যবহার করে সমুদ্রের পথে একাধিক অঞ্চল আক্রমণ করেন। একাদশ শতকে চোলরা মালয় উপদ্বীপ, সুমাত্রা, শ্রীলঙ্কা, মিয়ানমার ও দক্ষিণ চীন সাগরের উপকূলবর্তী অঞ্চলে সামরিক অভিযান চালায়। এই অভিযান পরিচালনার কেন্দ্রবিন্দু ছিল বঙ্গোপসাগর। চোল নৌবাহিনী এই সমুদ্রপথ ব্যবহার করে তাদের বাহিনী প্রেরণ করত এবং বিজয় লাভ করত। এই সামরিক আধিপত্যের ফলেই বঙ্গোপসাগরের নাম চোলদের নামে যুক্ত হয়ে চোল সমুদ্রের নামে পরিচিত হতে শুরু করে। দুটি প্যারা বলে দিলাম। 3 নম্বর প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপার নোটস পারচেস করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি একেবারে পিডিএফ আকারে টাইপ করা নোটস রেডি করে রেখেছি একেবারে অল্প দামে। তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক তাই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? এছাড়াও আমি বলে রাখি, তোমাদের 5 মার্কসের যে অ্যান্সারটি আমি শেয়ার করছি মোটামুটি 250 শব্দের মধ্যে কমপ্লিট করতে বলা হয়। আমি কিন্তু তোমাদের যথার্থ শব্দের মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করি এবং তোমাদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। 5টি প্যারা কমপ্লিট অ্যান্সারটি লিখলেই চলে, আমি কিন্তু 6টি প্যারা তোমাদের মধ্যে শেয়ার করব। তাই তোমরা যারা একেবারে পরিপূর্ণ অ্যান্সারটি লিখে আসতে চাও অবশ্যই 6টি প্যারা লিখবে। তবে তোমরা টাইম বুঝে এক্সামের খাতায় 5টি প্যারাও লিখে আসতে পারো, ঠিক আছে? আমি কিন্তু এই প্রশ্নে তোমাদের 6টি প্যারাই শেয়ার করব। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। তবে চোলদের সমুদ্র জয় কেবল সামরিক কৃতিত্বেই সীমাবদ্ধ ছিল না। বঙ্গোপসাগর ছিল তাদের আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ মাধ্যম। তামিলনাড়ুর উপকূলবর্তী বন্দরগুলি যেমন কাঞ্জিরুর, নাগপট্টিনম ও পুদুচেরি বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে, ঠিক আছে? এখানে তোমাদের পন্ডিচেরি হবে, ঠিক আছে? এখানে একটু মিস্টেক হয়ে গেছে, পুন্ডুচেরি হয়ে গেছে, এটা পন্ডিচেরি করে দেবে তোমরা। তারপরে দেখো কী রয়েছে। এখান থেকে চীন, জাভা, বালি, শ্রীলঙ্কা, আরব দেশ এবং অন্যান্য দক্ষিণ পূর্ব এশীয় দেশের সঙ্গে বাণিজ্য হতো। এই সমুদ্রপথ ধরে চোলরা নানা মূল্যবান দ্রব্য যেমন মশলা, রেশম, হস্তশিল্প ও ধাতব সামগ্রী রপ্তানি করত। বঙ্গোপসাগরকে এই অর্থনৈতিক গুরুত্ব তাদের কাছে এতটাই ছিল যে তারা এই সমুদ্রকে নিজের প্রভাবাধীন এলাকা বলেই মনে করত। রাজেন্দ্র চোল তার সাম্রাজ্যের বিস্তার ঘটিয়ে কেবল স্থলভাগে থেমে থাকেনি, বরং বঙ্গোপসাগর তীরবর্তী অঞ্চলগুলি যেমন বঙ্গ, উড়িষ্যায় ও দক্ষিণ বিহারে তার প্রভাব বিস্তার করেন। এই সমস্ত অভিযান ও জয়যাত্রা তাকে এক সাম্রাজ্যবাদী শাসকে পরিণত করে। একাধিক শিলালিপি ও তাম্রলিপিতে বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলগুলিকে চোল শাসনের অন্তর্ভুক্ত অঞ্চল হিসাবে উল্লেখ করা হয়েছে। এ থেকেই বোঝা যায় যে এই সমুদ্র কেবল একটি প্রাকৃতিক উপাদান নয়, বরং চোল সাম্রাজ্যের এক অভ্যন্তরীণ অঙ্গে পরিণত হয়েছিল।
এই কারণে তাদের সমকালীন সাহিত্যে ও শিলালিপিতে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হয়েছে। চোলদের এই সমুদ্রনীতি শুধু সমসাময়িক রাজ্যগুলিকে প্রভাবিত করেনি, বরং ইতিহাসের ধারাবাহিকতাকেও এক গুরুত্বপূর্ণ ছাপ রেখে গেছে। চোল সাম্রাজ্যের এই সামুদ্রিক প্রভাব দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, বাণিজ্য ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছিল। ইতিহাসবিদ হারমান কুলকে বলেছেন, চোলরা দক্ষিণ ভারতের ইতিহাসে একমাত্র রাজবংশ যারা সমুদ্রের ওপর বাস্তবিক দখল প্রতিষ্ঠা করেছিল এবং তা দীর্ঘকাল বজায় রাখতে সক্ষম হয়েছিল। এই বাস্তবতা বঙ্গোপসাগরের চোল সমুদ্র নাম দিতে তাদের সাহস ও যুক্তি জুগিয়েছিল। তোমাদের কিন্তু এই 5টি প্যারা লিখলেই চলে, ঠিক আছে? কিন্তু যারা পরিপূর্ণ আরও অ্যান্সারটি লিখতে চাও তাহলে কিন্তু এই প্যারাটিও লিখতে পারো। আমি বলছি এবার এই প্যারাটি তোমরা দেখে নাও। শেষ পর্যন্ত বলা যায়, চোল সাম্রাজ্যের সামরিক সাফল্য, বাণিজ্যিক উত্থান এবং রাজনৈতিক প্রভাব বঙ্গোপসাগরের ওপর এমন এক পরাক্রমশালী আধিপত্য কায়েম করেছিল যে তারা নিজেরাই এই সমুদ্রকে চোল সমুদ্র নাম দিয়ে নিজেদের সাম্রাজ্যিক অহংকার প্রকাশ করেছিল। এই নামকরণ কেবল প্রতীকী নয়, বরং এক বাস্তব ঐতিহাসিক পরিপ্রেক্ষিতের ফল। তাদের এই সামুদ্রিক প্রভাব ইতিহাসের পাতায় চোল সাম্রাজ্যকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেছে। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং পরবর্তী তোমরা কোন ভিডিও চাও অবশ্যই বেশি বেশি কমেন্টস করে জানাও। তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে কিন্তু আমি অ্যান্সারগুলি তোমাদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।